সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা সলভ করব রায়মার্টিনের 10 নম্বর মডেল সেট, সম্ভবত আমার মনে নেই। ভিডিও আর কি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই। চলো শুরু করি কথা না বাড়িয়ে। দেখো, প্রথম প্রশ্ন থেকে যাওয়া যাক, কিন্তু তার আগে একটা বলি। হ্যাঁ, একটা ভাই আমাকে কমেন্ট সেকশনে বলেছে যে দাদা ভাই, তোমার আর কি টাইপিং এ ভুল রয়েছে। এটা সত্য কথা ভাই, আমার টাইপিংটা একটু ভুল, বাট আমি শিখতেছি তো, আমি জানি না, এডিট করতেও পারি না। একটা আছে সামথিং অনলাইন, একটা এডিট ফর্ম মানে এডিট প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, তো ওখানেও আর কি সে জিনিসটা হয় না, মানে প্রিমিয়াম যাচ্ছে। আর কেমিস্ট্রির ইকুয়েশন গুলো আর কি টাইপ করা একটু খুব কষ্টসাধ্য। তো আমি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যও নিচ্ছি, কিন্তু ব্যাপারটা তাও আর কি বোধগম্য হচ্ছে না, তারাও আর কি সেভাবে দিতে পারছে না। দেখি, আমি চেষ্টা করে পরবর্তী দিকে আশা করি হবে না। দেখি, চলো প্রথম প্রশ্ন দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন বলেছে যে 250 ml NaCl দ্রবণে জল যোগ করলে 500 ml করা হলো, তো দ্রবণের গাঢ়ত্ব কত হবে? যদি এরকম কোনোদিন কোশ্চেন থাকে, যেটা আর কি তোমাদের টাইট্রেশনে ইউজ হবে, তোমরা ল্যাবে করবা, যে এরকম যদি কোশ্চেন থাকে যে একটা সলিউশন আছে, কিছু মোলারিটি দিয়ে দিয়েছে, তার কিছু আয়তনও দিয়ে দিয়েছে, তার মধ্যে কিছু জল যোগ করে তার আয়তন এত করা হলো, তো সেই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা, যে সূত্রটা ইউজ করব, বা যে জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হলো লঘুকরণের সূত্র, তাই না? আমরা লঘুকরণ করলাম কি না বলো? কারণ একটা জল যুক্ত করা মানে কোনো সলিউশনটাকে লঘু করে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমাদের লঘুকরণের সূত্রটা ইউজ করতে হবে। কি করণ? লঘুকরণের সূত্র, বুঝতে পারলে? হ্যাঁ কি না? তো লঘুকরণের সূত্র, তো লঘুকরণের সূত্র কি জানো তো? V1S1 সমান সমান V2S2। এস বলতে স্ট্রেংথ, অর্থাৎ এখানে স্ট্রেংথ বলতে মোলারিটি, ঠিক আছে? তো প্রথমটার আয়তন কত? V1 তুমি দেখতে পাচ্ছ যে 250 ml আছে দাদা ভাই, আর স্ট্রেংথ তোমার হলো 0.25, আর আমাকে V2 দিয়ে দিয়েছে 500 ml, ঠিক আছে? দ্বিতীয়টার গাঢ়ত্ব চেয়েছে, তাহলে H2 যদি বের করতে চাই তো খুবই সহজ। 250 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 500 ইন্টু H2, তাই না? এটা ক্যালকুলেশন করলে খুবই সোজা ক্যালকুলেশন, তাই না? একই না বলো? তো শূন্য, এই শূন্য কাটা, এই পয়েন্ট উঠলো, এখানে 100 আসলো, তো 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটা, 5 দিয়ে দিকে 5, 10, তাহলে থাকতেছে হলো তোমার এদিকেও 5, এদিকে 2, তো থাকতেছে 1/8, তাই না? সমান সমান H2। তাহলে অ্যান্সারটা কত আসবে? দেখো, অ্যান্সারটা যদি অপশন হিসেবে দেখি, আমি দেখতে পাচ্ছি 8 আছে, তাহলে 1/5, মানে 5 তো আসার কথা সম্ভব না, তাহলে উত্তর হবে 0.125। একই না? তো তোমাদের সুবিধার জন্য করে দিলাম, তোমরা পারবে। চলো নেক্সট কোশ্চেন। বলছে পটাশিয়াম আয়োডাইডে যদি HgI2, ঠিক আছে, মার্কিউরাস আয়োডাইড যদি যোগ করা হয়, তাহলে বাষ্পচাপ কেমন হয়? দেখো, ব্যাপারটা এটা খুবই মজাদার একটা কোশ্চেন, কারণ আমাদের সময় এই কোশ্চেনটা বারংবার ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কোনোবারই আসেনি। হ্যাঁ, তাহলে এবার আসার সম্ভাবনা হয়তো বা রয়েছে, কিন্তু করে নিও। হ্যাঁ, আমি করিয়ে দিচ্ছি। দেখো, কেআই এর সলিউশন যদি HgI2 যোগ করা হয়, কেআই সলিউশনে যদি HgI2 যোগ করা হয়, তাহলে একটা জটিল যৌগ উৎপন্ন হয়। হ্যাঁ, জটিল যৌগ মানে তোমরা জানো, সেই থার্ড সেমিস্টার না সরি ফোর্থ সেমিস্টারে পড়বে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। বাইরে যে থাকে সেটাকে বলে কাউন্টার আয়ন বলে, ভিতরে যে মেটাল থাকে এবং তার সাথে থাকে লিগেন্ড থাকে, একটা কোঅর্ডিনেশন স্পিয়ার থাকে, আর একটা আয়োনাইজেশন স্পিয়ার থাকে। তো যদি তুমি লক্ষ্য করো, বিক্রিয়ার ফলে দ্রবণে মোট কণা সংখ্যা হ্রাস পেয়েছে। কেন? কারণ এখানে K2-র পরিমাণ 2টো এবং আয়োডিনের পরিমাণ 2টো মিলে মোট 4টি কণা। মানে আগের কথা বলতেছি একটু। এখানে কি Ki কয়টা আছে? 2টো, এবং আয়োডিনে কয়টা আছে? 2টো। তাহলে মোট হলো 4টে কণা রয়েছে। কিন্তু যখন HgI2-র সাথে রিয়াকশন করলো, তাহলে কণা সংখ্যাটা না হ্রাস পেয়ে গেল। আর কণা সংখ্যা হ্রাস পেয়ে যাওয়ার সাথে সাথে দেখো K+, 2K+, আর গোটাটা হলো HgI4-, মানে 3টে আর কি ক্যাটায়ন উৎপন্ন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাষ্পচাপের অবনমন অর্থাৎ ডেল পি, এটা একটা সংখ্যাগত ধর্ম। আর এই সংখ্যাগত ধর্মের ঠিক উল্টো হলো তোমার বাষ্পচাপ। অর্থাৎ যদি এখানে বাষ্পচাপের অবনমনের কথা বলতো, যে আমরা জানি যে কণার সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে বাষ্পচাপের অবনমন বৃদ্ধি পাবে। তাহলে এখানে যদি কোশ্চেনটা এরকম হতো বাষ্পচাপের অবনমন, তাহলে কি হতো? দেখলাম কণার সংখ্যা হ্রাস পাচ্ছে, তাহলে বাষ্পচাপের অবনমন হ্রাস পাবে। কিন্তু এখানে উল্টা আছে, তো বাষ্পচাপ তাহলে ঠিক এর উল্টো, তার মানে বাষ্পচাপ কি হবে? বৃদ্ধি পাবে। বুঝাতে পারলাম? মানে এক কথায় তোমার যদি কি লিখে দিই, যে কলিগেটিভ প্রপার্টি মানে কণা সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ কলিগেটিভ ধর্ম, এটা হলো বাষ্পচাপের অবনমন। তার বিপরীত সম্পর্ক হলো তোমার বাষ্পচাপ। এবং
তার সাথে সাথে হিমাঙ্ক এবং তার সাথে সাথে স্ফুটনাঙ্ক। আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনের দিকে যাওয়া যাক। পরের কোশ্চেন নেক্সট পেজ আছে। হ্যাঁ, বলছে 1% গ্লুকোজ, 1% সুক্রোজ এবং 1% ইনিসিয়াল এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি? দেখো একটু আগেই কিন্তু এটা নিয়ে আলোচনা হলো, একই না? তো এখানে যদি স্ফুটনাঙ্কের অবনমনের কথা বলি, আমরা জানি, সূত্র জানি যে ডেল টিভি সমান সমান আই কেবি ইন্টু এম, যেখানে এই ডেল টিভিটা হলো একটা সংখ্যাগত ধর্ম, অর্থাৎ কণা সংখ্যার উপর নির্ভর করে। কার? সংখ্যাগত ধর্ম। অর্থাৎ যেখানে কণা সংখ্যা বেশি হবে, মানে ক্যাটায়ন আয়নের সংখ্যা বেশি হবে, সেক্ষেত্রে আর কি ডেল টিভি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়নটা বেশি হবে, হ্যাঁ কি না? আমরা জানি। কিন্তু এর ঠিক উল্টোটা হলো আমাদের বয়লিং পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ কণা সংখ্যা কম হতে হবে। এবার কথাটা হলো গ্লুকোজ আর সুক্রোজ জলে দ্রবীত হয়ে ক্যাটায়ন আয়ন উৎপন্ন করা, তাহলে এরা হলো বাদ, আগেই পড়ে গেল। পরবর্তীতে পড়ে থাকতেছে হলো সিএসিএল টু, সিএসিএল টুকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে? Ca2+ এবং 2 অণু ক্লোরাইড, কিন্তু এখানে পাচ্ছি আমি Na+Cl-, তাহলে কণা সংখ্যা এখানে কম। কণা সংখ্যা যেখানে কম সেখানে বয়লিং পয়েন্ট আমাদের বেশি, তাহলে উত্তরটা হবে 1% NaCl। হ্যাঁ, পরে কোশ্চেন বলেছে কি বলেছে যে দ্রাব্য যোগ করলে একটা দ্রাবকের হিমাঙ্ক এত ডিগ্রি কমে যায়, ভালো কথা। তো সেক্ষেত্রে দ্রাবকটি ডেল টিভি কত? ঠিক আছে, তাহলে আমরা আগে যে ইকুয়েশন যেটা দেওয়া আছে সেখান থেকে কি বের করতে পারি ইকুয়েশনটা থেকে, সেটা আগে আর কি পড়ে নিই। যে দেওয়া আছে, তো আমরা লিখতে পারি ডেল টিভি সমান সমান কেবি ইন্টু এম। ওকে, কোনো সমস্যা আশা করি নাই। তো ডেল টিভির মান দেওয়া আছে, দেওয়া আছে কি না? ডেল টিভি কেন লিখতেছি বেটা? স্ফুটনাঙ্ক বলেছে না, ফ্রিজিং পয়েন্ট বলেছে না, তো ডেল টিএফ এর মান দেওয়া আছে কত? 0.186। কেএফ এর মান দেওয়া আছে 0.186। উড়ি বাবা, সেম তো, ইন্টু এম। তাহলে এম এর মান কত দাঁড়াচ্ছে? 1। কত দাঁড়াচ্ছে? 1 মোল পার কেজি। কারণ মোলালিটি, মোলালিটিতে মোল পার লিটার হয়, জানো তো? মোলালিটির ইকুয়েশন কি? W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × W1, তাই না? এটার মান, এটার কথা অর্থ হলো মোল, আর এটা হলো তোমার দ্রাব্যের ভর কেজিতে। 1000 গ্রামে কত দ্রাব্যের মোল সংখ্যা দ্রবীভূত আছে সেটাকে বলা হয় মোলা লিটি, নট রিটি। লিটি, লিটি, লিটি মানে লিটল। আশা করি বুঝি। চলো এখান থেকে আমরা এম এর মান পেয়ে গেলাম, তাহলে ডেল টিপির মান কিভাবে বেরোবো? আচ্ছা, আরে ডেল টিপির মান কিভাবে বেরোবো? ডেল টিপি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। তো কেবির মান কত বেরোলো? কেবির মান কত আছে দাও? কেবির মান দেওয়া আছে তোমার 0.521। আরে বেটাটা তো খুবই ঘনঘোর চৌমো টাইপের কোয়েশ্চেন, তাই না? তাই অ্যান্সার হবে 0.52 ডিগ্রি, 0.52 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? অপশন তোমাদের কত হবে? কত আছে? এটা হলো 0.5 ডিগ্রি। হ্যাঁ, এটাই তো আসছে, ঠিকই হয়ে গেল। চলো নেক্সট। নিম্নলিখিত স্থলগুলির মধ্যে কোনটা স্বর্ণ সংখ্যা সর্বনিম্ন? দেখো, বহুতবার 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 এই জিনিসটা বলেছি, যার সোনা কম, তাই না? যার যত সোনা কম, যার যত সোনা কম, তাই না? সোনা মানে বুঝতে পারতো, কুচু কুচু তোমাদের লুচু কুচুর কথা বলতেছি। যার যত সোনা কম সে তত সুরক্ষিত, সে তত সুরক্ষিত, এক কথা শেষ, একদম শেষ কথা। একদম টোটকা হিসেবে নিয়ে নাও বা যা হিসেবে নেওয়া নেওয়া, যার যত সোনা কম সে তত বেশি সুরক্ষিত। সুরক্ষিতা না, সুরক্ষিত। হ্যাঁ, তাহলে এখানে স্বর্ণ সংখ্যা সর্বনিম্ন চেয়েছে, হ্যাঁ কি না? সর্বনিম্ন চেয়েছে। এবার আমরা জানি যে এই যে লেখা আছে যে স্বর্ণ সংখ্যা যার যত কম কম হবে সেই সমস্ত রক্ষক কোলয়েডের সুরক্ষা প্রদানের ক্ষমতা তত বেশি হবে। যদি আমি জিলেটিনের দেখি, জিলেটিনের স্বর্ণ সংখ্যা সব থেকে কম হয়, আর এটা সংরক্ষণ ক্ষমতা সব থেকে বেশি। তার জন্যই হলো এই 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 প্রপার্টিকে ইউজ করে এটাকে আইসক্রিমে ব্যবহার করা হয়, বুঝতে পারলা? আইসক্রিমে ব্যবহার করা হয় যাতে আইসক্রিম খুব তাড়াতাড়ি মেল্ট যাতে না হয়, বুঝতে পারলা? যাতে ওই কোলওয়েটটাকে সুরক্ষা প্রদান করতে পারে এই স্বর্ণ সংখ্যা কম যুক্ত জিলেটিন। আশা করে বুঝতে পারলাম, তাই না? তো স্বর্ণ সংখ্যা যার কম তার সুরক্ষা প্রদানের ক্ষমতা সব থেকে বেশি, মনে রাখবা। যার সোনা কম, সোনা মতো স্বর্ণ সংখ্যা বেটা। সরি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। একটা স্তম্ভ দিয়েছে,
বলছে দ্রাবক আকর্ষী কোলয়েড, দ্রাবক বিকর্ষী কোলয়েড, সাবান, স্টার্চ, এই সমস্ত জিনিস দিয়েছে। এবার একটা বিষয় তোমাদেরকে বলি, এটা করার আগে সব থেকে নজর আমার যেখানে যাচ্ছে হলো তোমার সাবানের প্রতি, কারণ অনেকদিন ধরে স্নান করিনি তো। তো কথাটা হলো সাবানটা হলো তোমার কি বলতো সব থেকে একটা বড় এক ধরনের কোলিন, মানে সংযোজিত কোলিন। সাবানের উদাহরণ বহুত রয়েছে, সেই সাবানের থেকেই তোমাদের মিসেল তৈরি হয়। এবারে আমাদের রয়েছে হলো তোমার স্টার্চ, তাই না? স্টার্চটা কি হতে পারে? স্টার্চ এক প্রকার বৃহদাকার আণবিক ক্লোরাইড। এরপর পড়ে থাকতেছে দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী। আমাদের যে দ্রাবক আকর্ষী ক্লোরাইডটা, এটা হলো তোমার এক প্রকার গাম, আর দ্রাবক বিকর্ষী হলো FeOH হোল 3। এটা হলো দ্রাবক বিকর্ষী। আশা করি বোঝাতে পারলাম। ওকে, চলো। কটরেল, হ্যাঁ হ্যাঁ, কটরেল 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 জানো তো? কটরেল অদক্ষেপ যন্ত্রে কি করা হয় বলো তো? ধোঁয়ার আধানযুক্ত কোলেট কণাগুলিকে উচ্চ বিভবযুক্ত তড়িৎদ্বারের দিকে আকর্ষিত করে প্রশমিত এবং অধক্ষিপ্ত করা হয়। বুঝতে পারলা? হ্যাঁ কি না? তো এটা এক প্রকার কি তড়িৎ চলন কি না? মানে কটরেল অদক্ষেপ মানে কি? আচ্ছা লিখে দিচ্ছি তোমাদের। এটা এক প্রকার তড়িৎ চলন প্রক্রিয়া। তড়িৎ চলন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া কি হয়? এই প্রক্রিয়া কি হয় বেটা? এই প্রক্রিয়া মেনলি আর কি কি বলবো, বিভিন্ন আর কি ধোয়ার যে ফিল্টার করা হয় না, সে সমস্ত যন্ত্রে রাখা হয়। মানে এক কথায় লিখে দিই, ধোয়ার আধানযুক্ত কণাগুলিকে, ধোয়ার আধানযুক্ত কণাগুলিকে উচ্চ বিভবযুক্ত উচ্চ বিভবযুক্ত তড়িৎদ্বারের দিকে আকর্ষিত করা। ঠিক আছে? তাহলে কোশ্চেনটার উত্তর তো বুঝতেই পারতো যে তড়িৎ চলন, তড়িৎ 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 মানে ইলেকট্রোফেরোসিস, তাই না? নেক্সট, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলে তোমার মনে হচ্ছে? তাই না? তোমার কোনটা সঠিক নয় বলে মনে হচ্ছে? আমার তো উত্তর দেখার পর তোমাদের মনেই হবে যে অপশন সি, কিন্তু বাদ বাকি বিষয়টাও তোমাকে জানতে হবে, তাই না? হ্যাঁ কি না বেটা? একদম। এবার কথাটা হলো, অতিরিক্ত কে এর দ্রবণী AgNO3 মানে ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড দিলে জমাটবদ্ধ হয় না, এটা হয় কি না? অধিক পৃষ্ঠতলের ক্ষেত্রফলে ওষুধ কোলয়েডীয় অবস্থা সবচেয়ে ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, না, দীর্ঘ ঝিল্লি বিশিষ্ট বিশ্লেষণে কোলয়েডের স্থায়িত্ব অর্জন করে, একদম সঠিক। ব্রাউনিকৃত স্থলকে স্থায়িত্ব প্রদান করে, একদমই না। এবার কথাটা একটু আমি যদি তোমাদেরকে একটু একটু বলে দিই, তোমাদের সময় নেই তাও আর কি সময় নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমি যে দীর্ঘদিন ধরে, ঠিক আছে, মানে ডায়ালিসিস করি বা ঝিল্লি বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কি হয় বলতো, কোলয়েডের যে স্থায়িত্বের জন্য প্রয়োজনীয় সামান্য পরিমাণ যে তড়িৎ বিশ্লেষ্য, ওটাও বেরিয়ে যায়। কি হয়? ওটাও বেরিয়ে যায়। যার ফলে কি হবে, কোলয়েডের কণাগুলো জমাট বেঁধে কোয়েগুলেট অর্থাৎ অধক্ষিপ্ত হয়ে যাবে। বুঝতে পারলা? হ্যাঁ কি না? স্থায়িত্ব তো অর্জন করছে না। তো এই বক্তব্যটাই আমার ভুল বলে মনে হচ্ছে। চলো নেক্সট, 4 নাম্বার। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটা এখানে নেই, কারণ বললাম তো যে ছবি, ঠিক আছে, ছবি ছবি। তো ওখানে কোশ্চেনটা ছিল অর্থপোরা অর্থোফোরাস না, অর্থোফসফরাস। অর্থোফসফরাসের স্ট্রাকচার কি বলেছে না? ফসফরাস। এটা তো খুবই সোজা, তাই না? খুবই সোজা, সব জিনিসই সোজা মেনেই চলতে হবে, তাই না? তোমার ক্রাশকে পাওয়াও খুবই সোজা, মেনেই চলতে হবে না? তো H3PO3 হলো অর্থোফসফরাসের সংকেত। তো এটা টোটকাটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, আশা করি তাও আমি এখানে একটু ডিসকাস করে দিই। তোমরা তো পড়ো না, ঘনঘোর টাইপের। তো নানা পাটেকার, অ্যাসোরিয়া সব বিন্দাস, একই না বেটা? তো এরা হলো 15 নম্বর গ্রুপে। তাহলে ফসফরাস না 5টা হাত করবে। তো একটা হাতে অক্সিজেন বসাবে আর 3টা হাত আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে দেখো, ফসফরাসের 5টা হাত অলরেডি হয়ে গেছে। এবার ফসফরাসের 3টে অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন খেয়ে নিয়েছি আমি এখানে, বাদ বাকি 2টো অক্সিজেন আছে। বাদ বাকি কি রয়েছে? 3টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন। তাহলে 2টো অক্সিজেনকে 2টো OH কে দিয়ে দিলাম, শান্তিশিষ্ট হয়ে গেল, আর একটা H। তাহলে এটা কত ক্ষারীয় হয়ে গেল জানো? দ্বিক্ষারীয় অ্যাসিড। তাহলে 2টা OH, তাহলে উত্তর হলো এটা। চলো নেক্সট। আর বাদ বাকি এগুলো করতে পারবে এভাবে। নেক্সট, 10 নম্বর। ক্ষারীয় ধর্মের ক্রম দিয়েছে এবং স্থায়িত্ব, NF3 স্থায়িত্ব অন্যান্য চেয়ে একটু বেশি। এটা তোমাদেরকে একটু বোঝানো উচিত। দেখো আমরা জানি
ওপর থেকে যদি নিচের দিকে যায়, হ্যাঁ, আপ টু ডাউন যদি যায়, আপ টু ডাউন, ওপর থেকে যদি নিচের দিকে যায়, কি হবে? কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণুর সাইজ বৃদ্ধি পায়, মানে আকার বৃদ্ধি পায়, তাই না? আর আকার যদি বৃদ্ধি পায়, আকার যদি বৃদ্ধি পায়, তার সাথে সাথে লোন পেয়ার, লোন পেয়ারের ঘনত্ব কি হবে? হ্রাস পাবে। লোন পেয়ারের ডেনসিটি কি হয়ে যাবে? হ্রাস পাবে। বুঝতে পারলে এটা? আর যদি লোন পেয়ার হ্রাস পায়, তাহলে লোন পেয়ার সে দিবে না এক কথায়, তাহলে ক্ষারকত্ব আস্তে আস্তে কি পেয়ে যাচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারলাম। তাহলে একদম সঠিক আছে, NH3 PH3 AH3 একদম সঠিক, ক্ষারীয় ধর্মের ক্রম একদম, কারণ ক্ষারকত্ব হ্রাস পেয়ে যাচ্ছে। এর NF3 কথা বলি, তাই না? দেখো নাইট্রোজেন এবং কাছাকাছি থাকায় এদের আকারটা খুবই ছোট, আকারটা খুবই ছোট। আর আকারটা খুবই ছোট হওয়ায় এদের মধ্যে যে বন্ধনটা অত্যন্ত শক্তিশালী এবং স্থায়ী প্রকৃতির হয়। বুঝতে পারলা? তার জন্য অন্যান্য হ্যালাইডের থেকে এটাকে ভাঙা একটু কষ্টজনক। তার জন্য এই হ্যালাইডের স্থায়িত্বটা অন্যান্য হ্যালাইডের থেকেও বেশি। তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 একদম সঠিক। নেক্সট, অক্সিজেনের অস্বাভাবিক চরিত্রের কারণ, তাই না? কি কি হতে পারে? অক্সিজেনের আকারটা খুবই ক্ষুদ্র, একদম সঠিক। এর তড়িৎ ঋণাত্মকতা উচ্চ টাইপের। এর ডি কক্ষক নেই, নাই নেই নেই, অক্সিজেনের ডি কক্ষক নেই না। আর কারণ আছে 2s2p, কত আছে? 4। এর ডি কক্ষক দূর দূরান্ত পর্যন্ত নেই, ভ্যাকেন্ট ডিও নেই। তাহলে সবগুলো তথ্যই আমার সঠিক বলে মনে হচ্ছে। চলো নেক্সট, সালফারের চূর্ণকে অতিরিক্ত যদি কস্টিক সোডার সাহায্যে যদি আমরা উত্তপ্ত করি তো কি হবে? দেখো সালফারের চূর্ণকে যদি আমরা অতিরিক্ত কস্টিক সোডা যদি মানে উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হয়? Na2S। তাহলে এখানে বিষয়বস্তু আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যে এটা এক প্রকার ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, মতলব জারণ আর বিজারণ একই সাথে ঘটবে। কি ঘটবে? জারণ আর বিজারণ একই সাথে যেখানে ঘটে, মানে আলাদা আলাদা প্রোডাক্টের মধ্যে আলাদা, কিন্তু বিষয়টা হলো যে বিক্রিয়াতে জারণ বিজারণ হচ্ছে কিনা, তাহলে ওটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। আশা করি বুঝতে পারলাম। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা দাঁড়াচ্ছে Na2S এবং Na2S2O3। নেক্সট, 5 নাম্বার। আরে বেটা, ICl2 আয়নের সংকরণ চেয়েছে না? এটা তো খুবই ছোটবেলার কোশ্চেন। তো Z=12, কেন্দ্রীয় পরমাণু হলো আয়োডিন, বাইরের কক্ষে 7, একযোজী পরমাণুর সংখ্যা 2, নেগেটিভ আয়ন থাকলে +1। তাহলে হয়ে যাচ্ছে তোমার 10। 10কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় বেটা? 5, হ্যাঁ কি না? তো উত্তর হলো sp3d। নেক্সট, Fe2Fe এক্ষেত্রে x আর y কি হবে? দেখো Fe এখানে Fe+3 অবস্থায় রয়েছে, ওকে, কোন সমস্যা? হ্যাঁ। তো Fe3+ অবস্থায় রয়েছে। এবার কথাটা হলো এটা না তীব্র জারক, মানে লোহা না তার জারণ সংখ্যা ইনক্রিজ করতে চায়। কি করতে চায়? জারণ সংখ্যা, জারণ সংখ্যা ইনক্রিজ করতে চায়, তার জন্য এলে তীব্র জারক। আর আমরা জানি গ্রুপ বরাবর যে যত নিচের দিকে থাকে তারা জারণ সংখ্যা ডিক্রিজ করতে চায়, ঠিক আছে, ইনার পেয়ার ইফেক্টের কারণে, হ্যাঁ কি না? একদম। তাহলে আমি যদি এখানে চোখ ঘুরাই, তো চোখ ঘুরিয়ে আমি আয়োডিনের উপর চোখটা পড়তেছে, আয়োডিন নিচের দিকে আছে, তাহলে ওর জারণ সংখ্যার প্রবণতা হলো +7, কারণ 17 নম্বর গ্রুপে আছে। +5, আরেকটা আছে +3, হ্যাঁ কি না? আরেকটা আছে +1। তাহলে আয়োডিনকে যদি বলা হয়, আয়োডিন বেটা বলো তো তুমি কোন জারণ সংখ্যা হতে চাও? বলো না আমি না দাদা, আমি কম জারণ সংখ্যা করবো, কারণ ইনার পেয়ার ইফেক্টের কারণে আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমাকে একটা জারণ সংখ্যা নিতে বাধ্য করছে। তাহলে কথাটা হলো, তাহলে আয়োডিনটা হলো তোমার তীব্র বিজারক টাইপের, কারণ কম জারণ সংখ্যা নিতে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি Fe3+টা তীব্র জারক আর আয়োডিনটা হলো তীব্র বিজারক, এরা কোনোদিন যুক্ত হবে না। তাহলে যুক্ত হয়ে Fe তৃতীয়কাতেই গঠন করতে পারছে না। আর যদি গঠন করতেও পারে তাহলে এটা ভেঙে Fe এবং I2 মানে আয়োডিনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে ট্রাইহ্যালাইডে কোনোদিন আয়োডিন হবে না, কারণ এই তীব্র বিজারক টাইপের। তো ট্রাইহ্যালাইডে অর্থাৎ ওয়াই, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন, ফাদার কালেক্টর বেটা হবে, কিন্তু ইন্সপেক্টরের আই হবে না। আশা করি বুঝলাম। নেক্সট, রেডক্স বিক্রিয়া, মানে জারণ সংখ্যা ইনক্রিজ হয়েছে, তাই না? রেডক্স বিক্রিয়া মানে কি? জারণ বিজারণ, এক কথা এক কথা, ঠিক আছে। আর এগুলো কি এক প্রকার, এটা দিয়েছে আদ্র বিশ্লেষণের বিক্রিয়া দিয়েছে। তো অপশন ডি হবে, বাট বাদবাকিগুলোও দেখে নিও। বাট এখানে আমি বলে দিচ্ছি, দেখো XCF4 এ F4 আছে, তাহলে জারণ সংখ্যা 4। পরবর্তীতে F6 আছে, জারণ সংখ্যা 6, তাহলে জারণ সংখ্যা ইনক্রিজ হয়েছে, তাহলে এটা একটা কি বিক্রিয়া?
এর একটা অক্সিডেশন রিয়াকশন। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় ওটা উহাকে আমরা জারণ বলি। কি বলি? জারণ। আর যদি জারণ সংখ্যা হ্রাস পেয়ে যায় উহাকে আমরা কি বলি? বিজারণ বলি। কি বলি? বিজারণ। বুঝতে পারলাম? প্রথম যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট ফ্লুরিনের কি হয়েছে? ফ্লুরিনের জাস্ট আদান প্রদান হয়েছে, বিনিময়, যার কারণে জারণ সংখ্যার এখানে পরিবর্তন হয়নি। দেখো এখানে আমি সুন্দরভাবে লিখিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য যে বাদবাকি বিক্রিয়াতে মূলত আদ্র বিশ্লেষণ হয়েছে এখানে এখানে, আর এখানে ফ্লোরাইডের বিনিময় হয়েছে, যার কারণে এখানে মেনলি জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, আর এখানেই একমাত্র জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। তাহলে এটা এক প্রকার রেডক্স বিক্রিয়া। নেক্সট, নুবুল গ্যাস। নুবুল না, নোবেল গ্যাস হবে। নোবেল গ্যাস আর কি জলে খুব কম দ্রাব্য, এদের দ্রাব্যতা গ্রুপের উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, একদম সঠিক। নোবেল গ্যাসটা মানে জলের মধ্যে কম দ্রবীভূত হতে চায়, কারণ ওদের মধ্যে ডাইপোল ইনডিউস ডাইপোল আর কি আকর্ষণ বল কাজ করে। ডাইপোল ইনডিউস ডাইপোল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে না বেটা, ডাইপোল ইনডিউস ডাইপোল কাজ করে। হ্যাঁ, আবিষ্ট ডাইপোল, এই যে দেখো লেখে দেওয়া আছে। আর এটা নন পোলার টাইপের, অ্যাপোলার তো না, অ্যাপোলো মানে হসপিটাল তো না, নন পোলার টাইপের। তাহলে প্রথম বিবৃতি বিবৃতি প্রথম সঠিক, বাট আটটা সঠিক নয়। এবারে উক্ত অণুর আইউপিএসি নাম করতে, তার আগে আমাদের নাম করে নিস। ক্লোরিন এক পাচ্ছে কারণ আণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব এক, ভালো, এই উঁচুতে আছে, তারপরে এই দুই, তারপরে তিন, তাই না? এবার আমরা জানি এক থেকে সর্বদা দুই, আর দুই থেকে তিন। তো এটা কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? এটা এস। তাহলে এ আর এ আর 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 তো কেটে গেল, জীবন থেকে আর কেটে দাও, তোমার এস পড়ে থাকতেছে। তাহলে এসে এসে দু নম্বরে ক্লোরিন আর মিথাইল আছে, তো ক্লোরিনের সি আর মিথাইলের এম, তো ক্লোরিন প্রথমে আসতেছে, তাহলে টু ক্লোরো হবে উত্তর। তাই না? ক্লোরিনের সিটা মানে অ্যালফাবেটিক অর্ডারে প্রথমে আসতেছে, এটা খুবই সোজা। এটা খালি আর আর এস যদি নোমেনক্লেচার করতে পারো, নাম মানে নামকরণ তো খুবই বাচ্চার জিনিস হয়। নেক্সট, সেট জফে মুখ্য পদার্থ কি হবে? বুঝলাম মূর্খগুলো, সরি আমি মূর্খ, সরি সরি, বুঝতে পারলা? সেট জবে এই যে পদার্থগুলো কি হবে? বুঝলা অপদার্থ? আরে ঠিক আছে, তো ব্যাপারটা বিষয় কি যে মুখ্য পদার্থ এখানে কি হয়? মুখ্য পদার্থ কি হবে? কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে? তোমরা তো নিয়ে আশেপাশে, কি আর বলবে। দেখো আমরা জানি সেট জব নীতিতে কারা কাজ করে। সেট জব নীতিতে যে সমস্ত মানে লিভিং গ্রুপগুলো কাজ করে, সেই লিভিং গ্রুপগুলো যদি ভালো লিভ করতে পারে, যেমন তোমার এক্স এর মতো যদি জীবন থেকে ভালো লিভ করতে পারে, সেক্ষেত্রে কি বলতো, সেক্ষেত্রে আমাদের এই যে সেট জব নীতি মেনে প্রতিস্থাপিত অ্যালকেনগুলো, যেটা আর কি বলবো আর কি ট্রান্স টু বিউটেন, ওটা একটু বেশি উৎপন্ন হয়, মানে ট্রান্স টু বিউটেন ওটা একটু বেশি উৎপন্ন হবে। তো সেই ক্ষেত্রে মানে এই যেটার কথা বলছে, মাঝখানে আর কি ডবল বন্ড যদি মাঝখানে থাকে, তো সেট জব নীতিতে ও ওটা জানো কি জানো না? আচ্ছা, জানো না হয়তো। সেট জব নীতিতে দ্বিবন্ধন যদি মাঝে থাকে তারা হলে মুখ্য প্রোডাক্ট হয়। আর হফম্যান মানে লাফিয়ে কিনারের দিকে যাবে, আর কি কিনারের দিকে যদি ডবল বন্ড আসে তাহলে হফম্যান নীতিতে সেটা আর কি মুখ্য প্রোডাক্ট। অর্থাৎ সেট জব নীতিতে এই মুখ্য প্রোডাক্ট তখনই হবে যখন লিভিং গ্রুপ ভালো থাকবে, আর লিভিং গ্রুপ আমরা জানি সব থেকে ভালো লিভ করতে পারে কে? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। অর্থাৎ এই তিনজন ভালো, আর এটা মেনলি তোমার হফম্যান নীতিতেই মুখ্য প্রোডাক্ট তৈরি করে। তাহলে উত্তর হবে আয়োডিন। ভাই খারাপ ভাবে নিও না, এমনি মজা করতেছি। সমবায়বী ডাই হ্যালোঅ্যারিনগুলির মধ্যে প্যারা আইসোমারের গলনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয় কেন? দেখো প্যারা আইসোমার মানে প্যারা নাইট্রোফিনলকে যদি তোমাদের উদাহরণ হিসেবে তোমাদের এখানে নিই, গণ্য করি, দেখো প্যারা নাইট্রোফিনলে কি হয়, এরা একে অপরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে হ্যাঁ কি হতে আণবিক গুরুত্ব বাড়িয়ে দেয়, যার কারণে এদের গলনাঙ্ক অন্যান্য অর্থ আর মেটার তুলনায় তুলনামূলকভাবে বেশি হয়, কারণ এ হাইড্রোজেন বন্ডিং করছে। না এর মানে এটা নয় যে হাইড্রোজেন বন্ডিং করে না, দেখো অর্থও করে, অর্থও করে কিন্তু নিজেদের মধ্যে সেলফ অবসেস টাইপের, আন্ত আণবিক, আর এটা অন্ত আণবিক টাইপের, ঠিক আছে? আর বেনজাইলিক হ্যালোজিনেশন একটি মুক্তমূলক বিক্রিয়া, একদম বেনজাইলিক হ্যালোজিনেশন একটি মুক্তমূলক বিক্রিয়া। এই দেখো বেরিয়ে চলে যাবে, মুক্তমূলক টাইপের, তারপর এখানে হ্যালোজেনেশন মানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, রেডিক্যাল রিয়াকশন। তার মানে প্রথম দুটোই আর কি সঠিক।
এবার বলছে হ্যাঁ ব্রোমো বেঞ্জিনের উপর যদি এমজি ড্রাই এথার দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। এই যে বেটা তোমার হলো ব্রোমো বেঞ্জিন, ভালো কথা। এই ব্রোমো বেঞ্জিনের উপর যদি আমি এমজি দিই মানে আমাদের ম্যাগনেসিয়াম দিই ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তাহলে উৎপন্ন হবে আমাদের গ্রিগনাট বিকারক, যেটা সংকেত হয় আর এম জি এক্স দিলাম। দেওয়ার পর এর উপর যদি ডি টু ও দেওয়া হয়, তো ডি টু ওকে যদি আমি ভাঙি ডি প্লাস আর এবং ওডি এরকম হিসেবে নিই, তাহলে এখান থেকে যদি বন্ডটা ভাঙে তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে এই বন্ডটা ভাঙার পর এদিকে ডি প্লাস আর এদিকে ওডি, তাহলে সেক্ষেত্রে এমজি ওডি বিআর, আর পড়ে থাকতেছে বেঞ্জিন তার উপরে ডি, মানে ডিউটো ডিউটেরো বেনজিন। নেক্সট ক্লোরোবেনজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লোরিন নিচের দিকে করি। আমাদের ক্লোরাল আছে CCl3 CHO, হ্যাঁ কি না? ক্লোরাল তো এটাই তো, CCl3 CCHO, সরি বাই মিস্টেক। CCHO, খুব ভালো কথা। এবার কথাটা হলো, আচ্ছা এখানেই করে দিচ্ছি, একবারেই হয়ে যাবে। আচ্ছা কোশ্চেনটা কি সেটা তো করি। যোগটা কি মানে যোগ তো তোমরা জানি ডিডি উৎপন্ন হবে। এবার তো তোমাদের বইয়ে হয়তো মানে স্ট্রাকচার দেওয়া আছে যেটা আমি এখানে আনতে পারিনি। হ্যাঁ, তো স্ট্রাকচারটা কি হবে সেটা বলে দিচ্ছি দেখো। আমাদের যে ক্লোরিন আছে না, তো দুই অণু ক্লোরিনকে আমরা এইভাবে লিখে নিব, হাইড্রোজেন এইভাবে। এবার এই ক্লোরিনের হাইড্রোজেনের সাথে আমাদের যে কি বলে ক্লোরালের যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন জোরপূর্বক জল হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে পড়ে থাকতেছে বাদ বাকি যে জিনিসটা CCl3 CCl3C, তো এদের সাথে বন্ডিং হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো আর কি আমাদের কি, এটা আর কি কি বলবো ডিডিটির সঙ্গে। এখানে আসলে একটা সি বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ও, সিটা আগে হবে। হ্যাঁ, তাই জন্যই তো বলছিলাম যে কেন হচ্ছে না, কাহে হন্নি হো রে প্রায় তুমসে। নেক্সট অনাদ্র ZnCl2 গ্রোভস রিয়াকশন, তাই না? গ্রোভস রিয়াকশন, তো গ্রোভ রিয়াকশন কাদের জন্য হয়? গ্রোভ রিয়াকশন মেনলি তোমার SN1 বিক্রিয়া, তো এক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রির জন্য বিক্রিয়াটা হবে। আর অনাদ্র ZnCl2 ও HCl তো দেখিনি, তাহলে এটা এক প্রকার লুকাস টেস্ট, সরি সরি সরি, আমি অনাদ্র ZnCl2 এর দিকে বলে দিলাম যে গ্রুপস রিয়াকশন। তো এটা এক প্রকার লুকাস বিক্রিয়া, 3 ডিগ্রির জন্য সব থেকে বেশি হয়, ভালো বেশি টার্বিডিটি দেখা যায়, ভালো তাড়াতাড়ি আর কি টার্বিডিটি চলে আসে। ওকে, চলো নেক্সট। অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন শৃঙ্খলের দৈর্ঘ্য বাড়লে কি হয়? স্ফুটনাঙ্ক বাড়বে, দৈর্ঘ্য বাড়বে। যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে কি হবে? আণবিক গুরুত্ব বাড়বে, আর যার কারণে এদের ভাঙতে আমাদের বেশি এনার্জি দিতে হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু জলের দ্রবীভূতটা না ব্যাপারটা কমে যাবে, বুঝতে পারলা? কেন? ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে, যত দীর্ঘ হবে কার্বন শৃঙ্খল ভ্যান্ডারওয়ালস বৃদ্ধি পাবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। কিন্তু কথাটা হলো এখানে জল বিকর্ষী হাইড্রোফোবিক অংশটা বৃদ্ধি পাবে না, আকারটা, তো তার জন্য দ্রাবক বিকর্ষী হয়ে গেল না, মানে জলে দ্রবীভূত হতে চাইবে না, অর্থাৎ প্রথমটা বাড়ে তারপর কমবে। নেক্সট। হুম, এত সাদা সাদা কেন হয়? মানে আগেরটা কত ছিল? আগেরটা 23 নম্বর কোশ্চেন ছিল, 23 নম্বর কোশ্চেন ছিল। তো এটা এখন 24 নম্বর কোশ্চেন, তো 24 নম্বর কোশ্চেনের জিনিসটা কি হবে? এটা লবণ লাগবে, লবণ দিয়ে তরকারিতে। আচ্ছা মা আসছিল আর কি আমাকে তরকারি টেস্ট করানোর জন্য, তাই বলে দিও। বাড়িতে ভাই ভিডিও বানানো খুব কঠিন দায়ক ভাই, যতটা কঠিন দায়ক। আচ্ছা, কথা না বাড়িয়ে দিয়ে দেখায়, আমরা যদি ফেনলের উপর কার্বন ডাইঅক্সাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড দিই, ঠিক আছে, এটা এক প্রকার কি বিক্রিয়া? এটা তোমাদের ডাইরেক্টলি চলে যাবে আমাদের, কি বলো, বলতে পারবা? দেখো, একটা জিনিস তোমাদেরকে বারবার বলি, যে যে পরীক্ষায় দাও না, মানে যে পরীক্ষা মানে আমাদের এই কেমিস্ট্রি পরীক্ষা দিবা, তো নেম রিয়াকশন গুলো না তৈরি করে রেখে দাও ভাই। নেম রিয়াকশন গুলো কিন্তু এগোতে পারবে না, তুমি ভুলে যাও যে নেম রিয়াকশন ছাড়া কিছু এগোতে পারবা, একটা স্টেপও এগোতে পারবে না।
বুঝতে পারলা? তো নেম রিয়াকশনটা খুবই দরকার, খুবই মানে খুবই 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 দরকার, বুঝতে পারলা? খুবই দরকার। দেখো, কার্বন ডাইঅক্সাইড স্যালিসাইলিক অ্যাসিড দিলে এটা এক প্রকার হলো আমাদের কোলবি স্মিথ বিক্রিয়া। CCl3 ক্লোরোফর্ম ম্যাঙ্গানিজ দিয়ে স্যালিসাইল ডিহাইড উৎপন্ন হয়। তারপর এই স্যালিসাইল ডিহাইডের একটা খুব ছক রয়েছে, ছায়া প্রকাশনী বইয়ে দেখবা। ওখানে স্যালল আছে, তারপর তোমার প্যারাসিটামল প্রস্তুতি রয়েছে, তারপর অয়েল অফ উইন্টার গ্রিন ব্যাপারটা রয়েছে। ওই জিনিসগুলো দেখো, আসবে বেটা। আর এখানে অ্যাজো ফরমেশন রয়েছে, তো এটা কাপলিং বিক্রিয়া। আর বুঝতে পারতেছো ROR মানে ডাই ইথাইল ইথার, এটা পর উইলিয়ামসেন ইথার সংশ্লেষণ। উত্তর কি করে দেওয়া যায়? আচ্ছা নেক্সট, যৌগটা কি হতে পারে? আরে ভাই আমাদের প্রিয় যৌগ ফেনল, তাই না? এই ফেনলের সাথে যদি অ্যামোনিয়াটাকে আমরা এইভাবে লিখি, মানে এক কথায় NH2 হিসেবে লিখি, কত সুন্দরভাবে জল বেরিয়ে যাবে, অ্যানিলিন উৎপন্ন হবে। তারপরে CH3MgBr দিলে কি উৎপন্ন হবে? CH4 উৎপন্ন হবে। এটাও যদি দেখাতে হয় দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো এখানে উৎপন্ন হবে তোমাদের কি, এই যে CH3 যে আছে না, এটার সাথে খালি কি হবে, RH উৎপন্ন হবে। তাহলে আমাদের CH3 আর একটা হাইড্রোজেন, তাহলে হয়ে যাবে CH4। তাহলে দেখ, Zn দিলে, জিঙ্ক চূর্ণ দিলে কি হবে? জিঙ্ক চূর্ণ দিলে কি হবে? ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড বেরিয়ে যাবে। আর পড়ে থাকবে হলো তোমাদের বেনজিন, তার উপর H অর্থাৎ বেনজিন পড়ে থাকতে চাই কি না? নেক্সট, বলছে খনিজ অ্যাসিডের সঙ্গে ইথার ক্ষারকের মতো আচরণ করে। হ্যাঁ বেটা, ইথারের যদি সংকেত দেখো ROR, ইথারের মধ্যে রয়েছে লোন পেয়ার, সে লোন পেয়ার দান করতে পারে। আর দান করলে সেই ক্ষারকের মতো কাজ করবে। কেন দান করতে হবে? কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। তার মানে প্রথম দুটো সঠিক এবং ব্যাখ্যাও সঠিক ব্যাখ্যা। নিম্নোক্ত কোনটি কঠিন অবস্থায় অ্যালানিনের গঠন করে? দেখো অ্যালানিন গঠন করতে কি কহছে, আমরা জানি যদি একটা সুন্দর একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার বানায়, কার্বন, তার একটা হাতে থাকবে NH2 গ্রুপ, আর একটা হাতে থাকবে COOH, ঠিক আছে? আর একটা হাতে থাকবে তোমার হলো H, আর একটা হাতে ধরো আমি দিয়ে দিচ্ছি অ্যালানিন, তার মানে CH3। এখান থেকে Hটা বের করে দাও এবং NH3 এর সাথে এন্টার করে দাও, তাহলে হয়ে গেল NH3 প্লাস কার্বন COO মাইনাস, এদিকে CH3, আর এদিকে হয়ে গেল তোমার হাইড্রোজেন। এটা হয়ে গেল তোমার জুইটার আয়ন। ঠিক আছে, না যাবে ক্যাথোডের দিকে, না যাবে অ্যানোডের দিকে। 9 নম্বর, এটি পলিস্যাকারাইড এক্স, যা লঘু সালফিউরিক অ্যাসিড সহ ফোটালে ওয়াই উৎপন্ন হয় এবং ওয়াই ব্রোমিন জলের সাথে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। আরে বেটা, গ্লুকোনিক অ্যাসিড কে দেয়? আমাদের গ্লুকোজ দেয়, তাই না? তা ওয়াই তার মানে বুঝতে পারতেছো এটা এক প্রকার গ্লুকোজ। ঠিক আছে, তাহলে ওয়াইটা হলো গ্লুকোজ, এটা আমি কনফার্ম। আর এক্স এ শুধু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, তাহলে এক্স যোগাটি। এবার কথাটা হলো, এক্স থেকে ওয়াই পাচ্ছি, মানে এক্স এমন একটা জিনিস হবে যেখান থেকে আমরা গ্লুকোজ পাই। গ্লুকোজ আমরা সেলুলোজ থেকে পেতে পারি। কারণ কি বলতো? কারণ সেলুলোজকে আদ্র বিশ্লেষণ করলে আমরা গ্লুকোজ পাই, কারণ গ্লুকোজেরই হলো পলিমার হলো সেলুলোজ। আর এদের মধ্যে হলো গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায় অ্যানোমেরিক কার্বনে, তো যার জন্য এটা হলো উত্তর হবে আমাদের সেলুলোজ। আচ্ছা নেক্সট, RNA সম্পর্কে কোন বক্তব্য সঠিক নয়? এটা দ্বিতন্ত্রী হয় না। ভিন্ন অ্যাসিড দ্বারা একটি সরলিখিত টেট্রা পেপটাইড পেপটাইড বন্ধনের সংখ্যা নির্ণয় সূত্র হলো N-1। এনে টেট্রা পেপটাইড আছে, তাহলে 4, 4 - 1, তাহলে উত্তর হবে 3। মল্টোজে দুটি আলফা ডি গ্লুকোজ থাকে, একদম সেই ভাগ। কারণ মল্টোজকে যদি ভাঙি আমরা ডাইস্যাকারাইড হিসেবে, তাহলে এটা ডি গ্লুকোজই উৎপন্ন হবে। আর এদের মধ্যে C1C2 লিঙ্কেজই থাকে, তার জন্য এক প্রকারের বিজারক। যদি না থাকতো C1C2 থাকতো, তাহলে ব্যাপারটা হলো সুক্রোজের মতো হয়ে যেত, তাহলে অবিজারক হয়ে যেত। ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও অবিজারক। তার মানে প্রথম দুটা একদমই সঠিক, তাই না? নেক্সট, একটা অর্ধকৃত্রিম পলিমার হচ্ছে তোমাদের সেলুলোজ অ্যাসিটেট। এটা অর্ধকৃত্রিম পলিমার, এটা অ্যাসিটাইলেশনের ফলে উৎপন্ন হয়, অ্যাসিটাইলেশন। ব্যাকেলাইট, ব্যাকেলাইটের অপশন হলো এটা, তাই না? আর থার্মোসেটিং পলিমারের উদাহরণ হলো আমাদের ব্যাকেলাইট। এবার 35 নম্বর একটা কোশ্চেন ছিল আর কি, কি বলে, রিয়াকশন টাইপের, সেটা আর কি মানে অ্যাড করা হয়নি। দেখলা যেগুলো কোশ্চেন আর কি, দেখলা আর কি মানে কি বলবো স্ট্রাকচার টাইপের, সেটা আমি অ্যাড করতেছি এক্সট্রা ভাবে। হ্যাঁ ভাই, একটু খাটনি তো রয়েছে। ঠিক আছে বেটা, এখানে সমতা থাকতেছে।
কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা। হ্যাঁ, একটু ভদ্রতার সহিত জানাবা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। থাকো, নেক্সট দিন দেখা হচ্ছে, টাটা।